হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মলয় জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এর আগে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোলের দুটো পেজ সলভ করে দেখিয়েছিলাম, AC-19 এবং AC-89। আজকের ভিডিওতে আমি তোমাদের AC-151 এই পেজটা যা যা ভূগোলের এমসিকিউ এবং এসএকিউ টাইপের প্রশ্ন আছে সেই প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দেখাবো এবং কোথায় কি ধরনের উত্তর হওয়া উচিত সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো। তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমেই দেখো আমি তোমাদের সামনে জিওগ্রাফি 151 AC-151 পেজ নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ AC-151 এই পেজে আমি তোমাদেরকে পরপর এখানে জিওগ্রাফি যা যা এমসিকিউ এবং এসএকিউ টাইপের প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দেব। তোমরা অবশ্যই এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই চ্যানেলটার সঙ্গে থাকো। দেখো একদম প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, পাললিক শিলাস্তরে জমে থাকা জলকে বলে। এখানে সহজাত জল, বিয়ের উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে দুয়েরটা দেখো, চুনা পাথরের গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে তাকে হেলিকটাইট। এরপরে দেখো এখানে একাধিক ব্লো হোল সংযুক্ত হলে যে দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ির সৃষ্টি হয় তাকে এখানে সামুদ্রিক গুহা, খিলান, জিও ক্যাজম। তাহলে এখানে আমরা অবশ্যই এখানে জিও উত্তরটা হয়ে যাচ্ছে, তাহলে আমরা সি এর উত্তরটা করে দিচ্ছি। এরপরে ডেভিস সমপ্রায় ভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করে। ডেভিসের সমপ্রায় ভূমি এখানে ইচ প্লেন, পেডি প্লেন, প্যান প্লেন আর প্লেন। এখানে তোমাদের পেনি প্লেন কথাটা হবে, এখানে প্লেন যেটা দিয়েছে এটা অ্যাকচুয়ালি পেনি প্লেন কথাটা হতে চাইছে। আমরা এক্ষেত্রে ডিএডটা করছি কিন্তু এর অপশানটা এটা পেনি প্লেন। এরপরে পাঁচেরটা দেখো, চুক্তি বরাবর এখানে দেখতে পাচ্ছ প্রধান নদী ও উপনদীগুলি সমকোণে মিলিত না হয়ে স্থূল কোণে বা সূক্ষ্ম কোণে মিলিত হয়ে যে নদী বিন্যাস গড়ে তোলে তাকে আমরা কি বলবো? এখানে আয়তক্ষেত্ররূপী, সমকৌণিক, কৌণিক। এখানে কৌণিক জলনির্গম প্রণালী। তারপরে আমরা পরেরটা দেখে নেব। দেখো এখানে জলাভূমি অঞ্চলে যে মাটি সৃষ্টি হয়, এখানে জলাভূমি অঞ্চলে গ্লেই মাটি। তাহলে এখানে বিয়ের উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে সাতেরটা দেখো, প্রশমিত মাটির পিএইচের মান। এখানে প্রশমিত মানে হচ্ছে এখানে পিএইচের মান 7 হয়ে যাচ্ছে। এখানে সি এর উত্তরটা আমরা করে দিচ্ছি। এরপরে আমরা আটেরটা দেখব। দেখো হ্যারিকেন সৃষ্টি হয়, এখানে হ্যারিকেন ক্যারিবিয়ান সাগরে সৃষ্টি হচ্ছে। আমরা এর পরের প্রশ্নটা দেখে নেব। দেখো একটা শীতকালীন বৃষ্টিপাতের জলবায়ু হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। এরপরে লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলে এখানে হ্যালোফাইট। এরপরে 11টা দেখো, প্রাকৃতিক বাসস্থানে জীবের সংরক্ষণকে বলে। এখানে প্রাকৃতিক বাসস্থানের মধ্যে জীবের সংরক্ষণ হলে সেটাকে আমরা এখানে ইনসিটু সংরক্ষণ বলছে। এরপরে সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হলো, এখানে ধস আছে, ভূমিকম্প আছে, ঘূর্ণিঝড় আছে, ভূমিক্ষয় আছে। তাহলে সবথেকে ধ্বংসাত্মক যদি হয় সেটা ভূমিকম্প হয়ে যাচ্ছে। এরপরে আমরা পরের প্রশ্ন দেখে নেব। এখানে দেখো আমাদের বলা হয়েছে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজের উদাহরণ। দেখো শিল্প, লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে এটা গৌণ হয়ে যাচ্ছে। কীভাবে নরম কাঠের বাণিজ্য বা আমাদের এখানে তথ্য প্রযুক্তি সংক্রান্ত গবেষণা, এগুলো প্রত্যেকটাই যে একমাত্র পশম সংগ্রহ, এটা হচ্ছে আমাদের উত্তর হয়ে যাচ্ছে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজের উদাহরণ। এরপরে চারেরটা আমরা দেখে নেব। দেখো এখানে জীবিকা সত্তাভিত্তিক কৃষির প্রধান ফসল হলো, এখানে জীবিকা সত্তাভিত্তিক কৃষির প্রধান ফসল হচ্ছে ধান। এরপরে শিকড় আলগা শিল্প হচ্ছে এখানে কার্পাস বয়ন শিল্প। ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কারখানা এখানে বিশাখাপত্তনম। এরপরে এক দেশ থেকে পণ্য আমদানি করে অন্য দেশে রপ্তানি করাকে এখানে পুনর্রপ্তানি। এরপরে তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজের মূল ভিত্তি হলো জ্ঞান, বিনিয়োগ ক্ষমতা, কর্মসংস্থান, আন্তর্জাতিক সম্পর্ক। তাহলে এখানে যেহেতু এই বিষয়টা আমাদের বুঝতে হবে তথ্যভিত্তিক, এখানে তথ্যের আদান প্রদান হচ্ছে, এখানে অবশ্যই এখানে জ্ঞানের
এটা হয়ে যাচ্ছে বিনিয়োগ ক্ষমতা, কর্মসংস্থান বা আন্তর্জাতিক সম্পর্ক, এখানে তার থেকে জ্ঞানটা প্রয়োজন। আমরা 19-এর প্রশ্নটা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে, মানে সম্পদ আছে তার থেকে জনসংখ্যা কম, তাহলে জনস্বল্পতা। এরপরে আমরা 20টা দেখব। মরুদ্যানে প্লায়া হ্রদকে ঘিরে যে বসতি, এখানে জলবিন্দু বসতি, নীহারিকা বসতি, শুষ্কবিন্দু বসতি, দণ্ডাকৃতি বসতি, এখানে অবশ্যই জলবিন্দু বসতি, যেহেতু জলাশয় বা এখানে প্লায়া হ্রদকে কেন্দ্র করে গড়ে উঠছে। এরপরে অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হচ্ছে সাক্ষরতার হার, মোট অভ্যন্তরীণ উৎপাদন, প্রত্যাশিত আয়ুষ্কাল আর ক্রয় ক্ষমতার সমতা, এখানে মোট অভ্যন্তরীণ উৎপাদন। এরপরে আমরা 2-এর দাগে চলে যাব। 2-এর দাগে এখানে আমাদের এসএকিউ টাইপের প্রশ্ন আছে, টোটাল 14টা প্রশ্ন আছে, আর আগেরটার ক্ষেত্রে টোটাল 21টা ছিল। এই নিয়ে আমাদের ভূগোলের ক্ষেত্রে আমরা ক্লাস 12-এ 35 নাম্বারের শর্ট কোশ্চেন আমাদের উত্তর করতে হয়। তাহলে এখানে দেখো, এখানে 2-এর দাগে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখানে বিকল্প কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন আছে, সেগুলো অবশ্যই লক্ষ্য করবে। এবার তার মধ্যে যদি তোমরা একদম সঠিকভাবে জেনে থাকো তাহলে যে কোনো একটা উত্তর লিখবে, আর যদি মনে হয় যে কোনো একটার ক্ষেত্রে কনফিউশন আছে, সেক্ষেত্রে আমি বলবো সেই দাগের প্রশ্নটাও লেখো এবং তার অথবা যে প্রশ্নটা আছে সেটাও অ্যাটেন্ড করো। তাহলে তোমাদের কি হবে, কোনো একটা যদি ভুল হয়ে যায় তাহলে যেটা অথবা বা যেই দাগের প্রশ্নের উত্তরটা করছো সেটা যদি ঠিক হয়ে যায় তাহলে সেখানে পুরো নাম্বার পেয়ে যাবে। চলো তাহলে এখানে আমরা 1 নম্বর প্রশ্ন, এখানে পর্যায়ন বলতে কি বোঝায়, এখানে এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে একদম খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি। এর পাশাপাশি এর পিডিএফ লিঙ্কও আমি তোমাদের দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই সেগুলো কালেক্ট করে নিতে পারো। চলো তাহলে এখানে একদম প্রথমে আমরা প্রশ্নটা দেখব। তাহলে পর্যায়ন কি না, এখানে যে বহির্জাত প্রক্রিয়ার দ্বারা উচ্চ ও অসমতল ভূমি ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে সমতলীকরণ ঘটে বা ঘটায় তাকে পর্যায়ন বলে। এরপরে আছে অথবা হিসাবে আর্তেজীয় প্রস্রবণ বলতে কি বোঝায়, এখানে আবদ্ধ অ্যাকুইফারের ভৌমজল তার নিজস্ব চাপে স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠের দুর্বল অংশ দিয়ে কূপ বা নলকূপ খনন করলে পাম্প ছাড়াই ভৌমজল স্বাভাবিকভাবে ফোয়ারার মতো নির্গত হয়, এইরূপ প্রস্রবণকে আর্তেজীয় প্রস্রবণ বলে। এরপরে আমরা 2-এর প্রশ্নে চলে যাব। এখানে দেখতে পাচ্ছ স্ট্যাক কি, আর অথবা হিসাবে দেওয়া হয়েছে দেখো ডালমেসিয়ান উপকূল কাকে বলে। তাহলে এখানে স্ট্যাকের ক্ষেত্রে দেখো ব্লো হোলের গুহার ছাদ অনেক সময় ধসে যাওয়ার ফলে শিলাখণ্ড থামের ন্যায় অবস্থান করলে এইরূপ স্তম্ভাকৃতি শিলাখণ্ডকে স্ট্যাক বলে। আর ডালমেসিয়ান উপকূলের ক্ষেত্রে সমুদ্র উপকূলের সমান্তরালে অবস্থিত পার্বত্য ভূমির কিয়দংশ সমুদ্রে নিমগ্ন হয়ে যে উপকূল গড়ে ওঠে তাকে ডালমেসিয়ান উপকূল বলে। এরপরে প্রশ্ন আমাদের দেখে নাও, এখানে বলা হয়েছে নিকবিন্দু কাকে বলে, আর 4-এরটা বিপরা নদী কাকে বলে বা পিনেট জলনির্গম প্রণালী কী। তাহলে এখানে নিকবিন্দু নদীর পুনর্যৌবন লাভের ফলে ভূমিভাগের উত্থান বা পতনের ফলে পুরাতন ও নতুন নদী উপত্যকার মধ্যে যে অংশ বরাবর ঢালের বিচ্যুতি ঘটে সেই বিচ্যুতি বিন্দুকে আমরা বলছি নিকবিন্দু। এরপরে বিপরা নদী অনুগামী নদী যে দিকে প্রবাহিত হয় তার বিপরীতে প্রবাহিত নদীকে বিপরা নদী বলা হচ্ছে। এরপরে পিনেট জলনির্গম প্রণালী, এখানে দেখো বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর একটি বিশেষ রূপ হচ্ছে পিনেট জলনির্গম প্রণালী। অনুভূমিকভাবে সাহিত্য সমধর্মী শিলাগঠিত অঞ্চলে প্রধান নদীর দুপাশে অসংখ্য ছোট ছোট নদী সৃষ্টি হলে পালকের ন্যায় আকৃতি বিশিষ্ট যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে পিনেট জলনির্গম প্রণালী বলে। এরপরে 5-এর প্রশ্নটা আমরা দেখে নেব। এখানে 5-এর প্রশ্ন কি আছে দেখো, রেগোলিথ কি আর ইলুভিয়েশন কি, আর 6-এরটা নিমজ্জিত ভাসমান জলজ উদ্ভিদ কাকে বলে, 7-এরটা জেট বায়ু প্রবাহ কি অথবা হিসাবে ITCZ কি। চলো এই প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। রেগোলিথ আবহবিকারের ফলে সৃষ্ট ভূপৃষ্ঠের উপর শিথিল শিলাচূর্ণের আস্তরণকে রেগোলিথ বলে। এরপরে অথবা হিসাবে দেওয়া হয়েছে ইলুভিয়েশন, মৃত্তিকার উপরের স্তর থেকে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে দ্রবীভূত খনিজ মৃত্তিকার নিচের স্তরে সঞ্চয়নের প্রক্রিয়াকে ইলুভিয়েশন বলে। এরপরে নিমজ্জিত ভাসমান জলজ উদ্ভিদ, যেসব নিমজ্জিত উদ্ভিদের শিকড় থাকে না বা শিকড় অপরিণত বা পাতার আকারে বিন্যস্ত থাকে এবং উদ্ভিদ জলে নিমজ্জিত অবস্থায় ভেসে থেকে তাদের জীবনচক্র সম্পন্ন করে তাদের নিমজ্জিত ভাসমান জলজ উদ্ভিদ বলে, উদাহরণ পাতাঝাঁঝি, ব্লাটার ওয়ার্ট প্রভৃতি।
এরপরে জেট বায়ুপ্রবাহ উচ্চ ট্রপোস্ফিয়ার অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 9 থেকে 12 কিমি উচ্চতায় ঊর্ধ্ব বায়ুমণ্ডলের সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে সর্পিলাকারে দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট যে শক্তিশালী বায়ু সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয় তাকে জেট বায়ুপ্রবাহ বলে। অথবা হিসাবে আইটিসিজেড, এখানে আইটিসিজেড এর পুরো কথাটা হচ্ছে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এখানে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে শান্ত বলয়ের সৃষ্টি করেছে, তাকে আইটিসিজেড বলে। এরপরে 8 প্রশ্নটা আমরা দেখে নেব। এখানে দেখো, জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র বলতে কী বোঝো, অথবা হিসাবে গ্রিন ডেটা বুক কি, আর 9টা ডার্টের পুরো অর্থ লেখো। তাহলে জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র হচ্ছে পৃথিবীর এমন কিছু বনাঞ্চল আছে যেখানে বিভিন্ন প্রকার জীব প্রজাতি মানুষের হস্তক্ষেপের বাইরে থাকার ফলে এখনও তাদের অস্তিত্ব বজায় রাখা সম্ভব হয়েছে। পৃথিবীর এই সব অঞ্চলকে জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র, যেমন আমাদের সুন্দরবন অঞ্চল বলতে পারি আমরা। এরপরে অথবা হিসাবে দেওয়া হয়েছে, দেখো গ্রিন ডেটা বুক, যে পুস্তকের মাধ্যমে রাষ্ট্রপুঞ্জ ও বিশ্বব্যাংক পৃথিবীর 200টিরও বেশি দেশের সংরক্ষিত বিভিন্ন বিরল ও বিপদগ্রস্ত উদ্ভিদ প্রজাতির নাম, সংরক্ষণের পদ্ধতি ইত্যাদি সংক্রান্ত তথ্যাবলী প্রকাশ করে, তাদের গ্রিন ডেটা বুক বলা হচ্ছে। আর ডার্ট হচ্ছে পুরো কথাটা হচ্ছে ডিপ ওশান অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং অফ সুনামি। এরপরে 10 প্রশ্নটা আমরা দেখে নেব। এখানে দেখো, অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে, অথবা হিসাবে ভারতের ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যের নাম লেখো। তাহলে এখানে অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে মানুষ যে সকল কাজের মাধ্যমে তার আয় করে বা তার বুদ্ধি বা শ্রম প্রয়োগ করে সেগুলোকেই বলা হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। এখানে আমরা অথবা হিসাবে পশ্চিমবঙ্গ রাজ্য দেখতে পাচ্ছি ধান উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে। এরপরে আমরা 11টা দেখে নেব। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে, কোয়েম্বাটোরকে। আর শিপিং লাইন হচ্ছে যে কোম্পানির জাহাজ সমুদ্রে চলাচল করে তাকে শিপিং লাইন বলা হচ্ছে। এবার জনসংখ্যা অভিক্ষেপ হচ্ছে বর্তমান জনসংখ্যার বৃদ্ধি, তার জন্মহার, মৃত্যুহার ইত্যাদির পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে কী পরিমাণ জনসংখ্যা হতে পারে তার পূর্বানুমানকে বলা হচ্ছে। এরপরে কলকাতার সহযোগী ও পরিপূরক বন্দর কোনটি, এখানে হলদিয়া বন্দর। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এখানে এসি 151 পেজে যা যা এসএকিউ এবং এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া ছিল এবিটিএ টেস্ট পেপার থেকে, সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের দরকারি মনে হয়, অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো। তার কারণ প্রতিনিয়ত আমি তোমাদের জন্য ভূগোল সংক্রান্ত ভিডিও নিয়ে উপস্থিত হই, যে ভিডিওগুলো তোমাদের দৈনন্দিন জীবনে বা পরীক্ষা ক্ষেত্রে কাজে লাগবে। চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।